বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায়ে নিয়ে আলোচনা করব। এই ভেক্টর অধ্যায়ে আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা বিভিন্ন ধরনের রাশি এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমরা জেনে নেব রাশি কাকে বলে। আমরা জানি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে পরিমাপীয় রাশি বা ভৌত রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য মাপা যায়, দৈর্ঘ্য একটা রাশি। ভর মাপা যায়, ভর একটা রাশি। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, আয়তন, ঘনত্ব ইত্যাদি এগুলো হলো আমাদের রাশি। তো এই যে ভৌত রাশি বা পরিমাপীয় রাশি, এই রাশিগুলোকে আবার আমরা বিভিন্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করে থাকি। যেমন দৈর্ঘ্যকে প্রকাশ করি আমরা এল দ্বারা, ভরকে প্রকাশ করি আমরা এম দ্বারা, সময়কে প্রকাশ করি আমরা টি দ্বারা, আয়তনকে প্রকাশ করি আমরা ভি দ্বারা, বেগকে প্রকাশ করি আমরা ভি দ্বারা, তাপমাত্রাকে প্রকাশ করি আমরা থিটা বা টি দ্বারা। এভাবে বিভিন্ন প্রতীকের সাহায্যে আমরা রাশিগুলিকে প্রকাশ করে থাকি। এই রাশিগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এই রাশিগুলোর মধ্যে কিছু রাশি আছে যেগুলো অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয়। যেমন দৈর্ঘ্য, কোনো একটা বস্তু দৈর্ঘ্য মাপার জন্য আমাদের অন্য কোনো রাশির উপরে নির্ভর করতে হয় না, একটা স্কেল দ্বারা দৈর্ঘ্য মাপলেই চলে। কিন্তু যদি কোনো একটা বস্তুর আয়তন আমরা মাপতে চাই তাহলে দেখা যায় আয়তন মাপার জন্য আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় তিনটা পরিমাপ করতে হয়। তারপরে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করে আমরা পেয়ে যাই আয়তন। তাহলে সেই আয়তনকে পরিমাপ করার জন্য আমাদের প্রথমে মাপতে হয় দৈর্ঘ্য, তারপর মাপতে হয় প্রস্থ, যেটাও স্কেলের সাহায্যে আমরা পরিমাপ করি, এটাও কি এক ধরনের দৈর্ঘ্য। আরও মাপতে হয় উচ্চতা, যেটাও কি এক ধরনের দৈর্ঘ্য। তাহলে এই তিনটি দৈর্ঘ্য গুণ করে আমরা পেয়ে যাই আয়তন। এই জন্য এই যে আয়তন, বেগ, এগুলো হলো আমাদের যৌগিক রাশি। অর্থাৎ যে সকল রাশিকে পরিমাপ করতে হলে অন্য কোনো রাশির উপর নির্ভরশীল হতে হয় সে সকল রাশিকে বলবো আমরা যৌগিক রাশি। এবং এই দৈর্ঘ্য, ভর, সময় এগুলো পরিমাপের জন্য আমাদের অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল হতে হয় না। এজন্য এই রাশিগুলোকে আমরা বলে থাকি মৌলিক রাশি। অর্থাৎ মৌলিক রাশি এবং যৌগিক রাশি, এইভাবে আমরা রাশিগুলোকে, ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করে থাকি। তাহলে মৌলিকত্বের ভিত্তিতে রাশি দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা যৌগিক রাশি। যে সকল রাশি অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয় সেই সকল রাশিকে বলা হয় মৌলিক রাশি, এবং যে সকল পরিমাপীয় রাশি মৌলিক রাশির উপরে ভিত্তি করে তৈরি তাদেরকে বলা হয় যৌগিক বা লব্ধ রাশি। এই মৌলিক রাশি আমাদের নির্ধারিত, আমরা সর্বমোট 60টি মৌলিক রাশি পেয়েছি। এই 60টি মৌলিক রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ এবং তড়িৎ প্রবাহ। এই মৌলিক রাশি এবং বাকি যত রাশি আছে সবগুলোই কি যৌগিক বা লব্ধ রাশি। এবার দিক অভিমুখিতার ভিত্তিতে, অর্থাৎ দিক আছে কি নেই তার উপর ভিত্তি করে রাশি দুই প্রকার, সেটা আমরা জানার চেষ্টা করব। দিক অভিমুখিতার ভিত্তিতে রাশি দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি বা অদিক রাশি, এটাকে অদিক রাশিও বলা হয়। আর একটা হলো ভেক্টর রাশি বা দিক রাশি। স্কেলার রাশি তাহলে কি? স্কেলার রাশি হলো যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই চলে, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেগুলো হলো স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য মাপার জন্য উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো হিসাব করার আমাদের প্রয়োজন নেই। ঠিক তেমনি ভর, কোন একটা বস্তুর ভর মাপবো, চালের ভর মাপবো, আলুর ভর মাপবো, এগুলো মাপার জন্য আমাদের দিকের কোনো দিক উল্লেখের প্রয়োজন নেই। 5 কেজি আলু, 10 কেজি চাল, এগুলো মাপার জন্য আমাদের দিক নির্দেশের কোনো প্রয়োজন নাই।
এজন্য এই রাশিগুলোকে আমরা বলি কি স্কেলার রাশি বা অদিক রাশি। এই স্কেলার রাশি বা অদিক রাশি হলো যেগুলো প্রকাশ করার জন্য, সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই চলবে, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেগুলোকে বলি আমরা স্কেলার বা অদিক রাশি। আর একটা হলো আমাদের ভেক্টর বা দিক রাশি, যেগুলো যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, অর্থাৎ মান নির্দেশের সাথে সাথে দিক নির্দেশেরও প্রয়োজন হয়। যেমন উদাহরণ হিসেবে আমি বলি যে কোনো একজন কারো যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের জন্য তাকে সকালে 2 কিলোমিটার হাঁটতে হবে। তাহলে এই যে 2 কিলোমিটার হাঁটা, সেটা কিন্তু দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য যে 2 কিলোমিটার দৈর্ঘ্য সে অতিক্রম করলো, এটার জন্য কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব দিক হিসাব করার দরকার নাই, সে 2 কিলোমিটার হাঁটলেই চলো, সুতরাং এটা স্কেলার রাশি। কিন্তু কোনো এক ব্যক্তি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায়, যেমন আমি যদি আমার বাসা থেকে 5 কিলোমিটার পশ্চিমে একটা দোকান আছে, সেই দোকানে আমি যেতে চাই, তাহলে এই পশ্চিম দিকে দোকানে যেতে চাইলে আমার যে হাঁটতে হবে বা আমার যে যেতে হবে সেটা কিন্তু পশ্চিম দিকে। সেখানে আমি অন্য কোনো দিকে হাঁটলে কিন্তু আমি দোকানে যেতে পারবো না। তাহলে ওই নির্দিষ্ট দিকে যে আমি যে দৈর্ঘ্যটা বা যে দূরত্বটা অতিক্রম করতেছি, সেই দূরত্বটাকে নাম দিই আমরা সরণ, এবং এটা কি ভেক্টর রাশি। আবার কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, তা বল প্রয়োগ করতে হলে আমাদের একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করতে হবে। একটা দরজা খোলার জন্য আমি দরজাকে টান দিব, ভিতরের দিকে খোলার জন্য টান দিতে হবে। এখন আমি যদি ভিতরের দিকে খোলার জন্য দরজায় ধাক্কা দিই, তাহলে দরজা খুলবে না। এই ধাক্কা দেওয়া বা বল প্রয়োগ করা বা টান দেওয়া বা বল প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের এই হিসাবটা করতে হবে, দরজাটা খোলার জন্য আমার টানতে হবে এবং বন্ধ করার জন্য আবার ধাক্কা দিয়ে আটকে দিতে হবে। তাহলে বল প্রয়োগ করতে হয় একটা সুনির্দিষ্ট দিকে, সুতরাং বল কি রাশি? একটি ভেক্টর রাশি। এই জন্য যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান নির্দেশের সাথে সাথে দিক নির্দেশের প্রয়োজন হয়, সে সকল রাশিকে আমরা নাম দিয়েছি ভেক্টর রাশি, যেমন বল, সরণ, ত্বরণ ইত্যাদি। আর স্কেলার রাশি কোনগুলো? দৈর্ঘ্য, ভর, তারপরে তাপমাত্রা ইত্যাদি, এগুলো হলো আমাদের স্কেলার রাশি। এগুলো প্রকাশ করার জন্য দিক নির্দেশের কোনো প্রয়োজন নেই। তাহলে ভেক্টর রাশি যেগুলো, সেগুলোর ক্ষেত্রে যেমন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভেক্টর রাশির কথা বলে থাকি, বেগ। আরেকটা হলো দ্রুতি। দ্রুতি স্কেলার, কিন্তু বেগ ভেক্টর রাশি। তাহলে দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। এই যে জিনিসটা দ্রুতি এবং বেগের ভিতরে পার্থক্য, ইংরেজিতে দ্রুতিকে আমরা বলে থাকি স্পিড এবং বেগের ইংরেজি হলো ভেলোসিটি। তাহলে দ্রুতি হলো কোন একটা বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এর জন্য কোনো সুনির্দিষ্ট দিকের প্রয়োজন হয় বা দিক উল্লেখের দরকার নেই। কিন্তু বেগ হলো নির্দিষ্ট দিকে সরণের হার, অর্থাৎ সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। এই বেগ একটা নির্দিষ্ট দিকে হয়, এজন্য বেগ একটা ভেক্টর রাশি। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের স্কেলার ও ভেক্টর রাশি সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানার চেষ্টা করব বিভিন্ন প্রকার ভেক্টর রাশি, অর্থাৎ ভেক্টর রাশিগুলোর প্রকারভেদ। এই ভেক্টর রাশিগুলোর প্রকারভেদের ক্ষেত্রে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে ভাগ করে থাকি। তো সেই বৈশিষ্ট্যগুলো অনুসারে বিভিন্ন প্রকার ভেক্টরের সাথে আমরা পরিচিত হই। শুরুতে আমরা জানব নাল ভেক্টর। নাল ভেক্টর। এখন নাল ভেক্টর জিনিসটি কি? নাল ভেক্টর এর অন্য নাম হলো শূন্য ভেক্টর বা এটাকে অকার্যকর ভেক্টর বলা হয়। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। এই নাল ভেক্টর কি? যদি কোনো একটা ভেক্টরের মান শূন্য হয়, হিসাব করার সময় আমরা অনেক সময় আমরা এই ধরনের ভেক্টর পাবো যার মান শূন্য হয়ে গেছে, তাহলে সেই ধরনের ভেক্টর যার মান শূন্য, সেগুলোকে আমরা বলবো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। সহজ হিসাব যদি মান শূন্য হয়, যেমন উদাহরণ হিসেবে যদি আমরা ধরি একটি ভেক্টর এ সমান সমান হলো 1 মিটার দক্ষিণ, আরেকটি ভেক্টর বি, এই বি সমান সমান হলো 1 মিটার উত্তরে। তাহলে দেখো 1 মিটার দক্ষিণে এবং তার সাথে যদি যোগ করি 1 মিটার দক্ষিণ উত্তরে, তাহলে এ প্লাস বি
সমান সমান কত হবে 1 মিটার উত্তরে প্লাস 1 মিটার দক্ষিণে, অর্থাৎ আগের জায়গায় 1 মিটার দক্ষিণে 1 মিটার উত্তরে, তাহলে সে আগের অবস্থানে চলে আসবে, তার মানে তার সরণ হলো 0। তাহলে এই যে a প্লাস b ভেক্টরটাকে যদি আমরা c ভেক্টর ধরি, তাহলে এই c ভেক্টরটার মান আসে কত আমাদের 0। এই ধরনের ভেক্টরকে আমরা বলি কি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তবে এখানে মনে রাখতে হবে কোন একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য, অর্থাৎ স্কেলার রাশি এবং ভেক্টর রাশি আলাদাভাবে চেনার জন্য আমরা বইয়ে বা খাতায় যখন লিখি তখন ওই রাশির প্রতীকটা লিখে আমাদের উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে। যেমন ভর একটি স্কেলার রাশি, এর উপরে কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই, কিন্তু সরণ একটি ভেক্টর রাশি, সরণের উপরে একে দ্বারা প্রকাশ, এর উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে দৈর্ঘ্য, যদি আমাদের দৈর্ঘ্য হয় a, এটা স্কেলার রাশি, কিন্তু আবার যদি বেগ ধরি, বেগ v, এই v এর উপর ভেক্টর চিহ্ন দিতে হবে। v হলো আমাদের বেগ, আর v এর উপর যদি ভেক্টর চিহ্ন না থাকে তাহলে এটা বুঝতে হবে এটা হলো দ্রুতি। তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার উপায় হলো এর উপরে একটি তীর চিহ্ন দিয়ে দিতে হবে। এটা আরো কিছু পদ্ধতি আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হলো উপরে একটি তীর চিহ্ন দিয়ে দেওয়া, উপরে নিচে দাগ বা মোটা করে লেখা, এভাবেও ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। তো যাই হোক, আমরা প্রথমে জানলাম কি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, এরপরে আমরা জানবো সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর জিনিসটা হলো যদি কোনো একটা ভেক্টরের মান শূন্য না হয় তাহলে সেটা সঠিক ভেক্টর। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেটা সঠিক ভেক্টর, অর্থাৎ নাল ভেক্টর ছাড়া বাকি যত ভেক্টর আছে সব হলো সঠিক ভেক্টর। এই সঠিক ভেক্টরের পরে আমরা জানার চেষ্টা করব যে একক ভেক্টর। একক ভেক্টর কি? যদি কোনো একটা ভেক্টরের মান 1 একক হয়, একক যাই হোক না কেন। যেমন উদাহরণ হিসেবে যদি ধরি আমরা a একটি ভেক্টর, a সমান সমান 1 মিটার দক্ষিণ, আবার b একটি ভেক্টর সমান সমান 100 সেন্টিমিটার দক্ষিণ। তাহলে দেখো ভেক্টর দুটি কিন্তু একই, অর্থাৎ a সমান সমান b, a সমান সমান b এবং b এর ভিতরে কোনো পার্থক্য নেই, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তদুপরি a একটি একক ভেক্টর, কিন্তু b একক ভেক্টর নয়। এটার মান 100, এটার মান 1 না, মান 1 হতে হবে, তাহলে সেটা হবে একক ভেক্টর। তাহলে এটার মান যদি 1, যেমন যদি আমরা ধরি c একটি ভেক্টর, c সমান সমান 1 সেন্টিমিটার দক্ষিণে, তাহলে এটার মান যেহেতু 1 সেহেতু এটা একটি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর হতে হলে শর্ত কি? তার মান হতে হবে 1। একক ভেক্টর আর শর্ত হলো তার মান 1 হতে হবে, একক যাই হোক তার মান হতে হবে 1। কোন একটি একক ভেক্টর নির্ণয় করার জন্য আমরা একটি ভেক্টরকে তার মান দ্বারা যদি ভেক্টর করি, আর একটু জিনিস আমি বলে নেই, সেটা হলো a একটি ভেক্টর যদি হয় তাহলে এর দুই পাশে যদি আমরা দুইটি দাগ দেই তাহলে এটাকে কি বলবো আমরা? a একটি ভেক্টর হলে a একটি ভেক্টর, তাহলে এই মডুলাস অফ a, এটাকে বলা হয় মডুলাস অফ a ভেক্টর, অর্থাৎ a ভেক্টর এর মান। এটাকে শুধু এ দ্বারাও লেখা হয়, মডুলাস অফ a অথবা শুধু এ দ্বারা প্রকাশ। এ দ্বারা বুঝি কি এই ভেক্টরের মান। তাহলে কোন একটি ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়, অর্থাৎ একক ভেক্টর a সমান সমান কত হবে? a ভেক্টর ভাগ a ভেক্টরের মান, অথবা a ভেক্টর ভাগ a। এভাবে আমরা একটি একক ভেক্টর নির্ণয় করতে পারি। একক ভেক্টরের পরে আমাদের যে ভেক্টরটা যেটা জানতে হবে সেটা হলো কি? অবস্থান ভেক্টর। অবস্থান ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থানকে সুনির্দিষ্ট করার জন্য যে ভেক্টরকে ব্যবহার করে, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা ত্রিমাত্রিক, একমাত্রিক, দুই মাত্রিক, তিন মাত্রিক, তিন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থার কথা আমরা জানি। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থানকে সুনির্দিষ্ট করার জন্য যে ভেক্টর ব্যবহার করে তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। যেমন আমরা যদি একটা দ্বিমাত্রিক ব্যবস্থার কথা বলি, যেটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা মূল বিন্দু, তাহলে এই বিন্দুটা হলো p। এই বিন্দু p বিন্দুটাকে নির্দিষ্ট করার জন্য আমরা একটা ভেক্টর r সমান সমান কত নিলাম? r ভেক্টর সমান সমান কত? ob ভেক্টর। তাহলে এটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর।
এটা হলো আমাদের অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের পরে যে জিনিসটা চলে আসতেছে আমাদের, সেটা হলো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটি অক্ষ থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর আমরা সুনির্ধারিত করে নিয়েছি। আমরা ওই ভেক্টরটা দেখলেই বুঝতে পারি যে এটা এক্স অক্ষ বরাবর। যেমন যদি কোনো একটা ভেক্টর a সমান সমান লেখা থাকে 5i, a সমান সমান কত লেখা আছে, a সমান সমান লেখা আছে 5i, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর। i একটি একক ভেক্টর, কোন দিকে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। সেই ভেক্টরটা যদি আবার b একটি ভেক্টর, b সমান সমান দেয়া আছে 5j, তাহলে আমরা বুঝতে পারবো b একটি ভেক্টর আছে যেটা y অক্ষ বরাবর, অর্থাৎ যে একটি একক ভেক্টর এটা হলো y অক্ষ বরাবর একক ভেক্টর। একই ভাবে যদি আরেকটি ভেক্টর c সমান সমান লেখা থাকে 5k, তাহলে আমরা বুঝতে পারি যে এই c ভেক্টরটার মান 5 এবং সেটা হলো z অক্ষ বরাবর, কারণ z অক্ষ বরাবর একক ভেক্টর হলো k। তাহলে এই যে তিনটি অক্ষ বরাবর, অর্থাৎ x অক্ষ বরাবর i, y অক্ষ বরাবর j এবং z অক্ষ বরাবর k, এই তিনটি একক ভেক্টর আমরা নির্ধারণ করে নিয়েছি। তিনটি অক্ষ বরাবর, অর্থাৎ x অক্ষ বরাবর i, y অক্ষ বরাবর j, z অক্ষ বরাবর k, এই তিনটি একক ভেক্টরকে সামগ্রিকভাবে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কি হলো আমাদের i, j এবং k। এরপরে যে জিনিসটা জানার চেষ্টা করব আরো কিছু ভেক্টর, যেমন সম বা সমান ভেক্টর। সম বা সমান ভেক্টর, সম বা সমান ভেক্টর কি, যদি দুটি ভেক্টরের মান সমান এবং দিক একই হয়। যেমন একটি ভেক্টর a সমান সমান ধরলাম আমরা 2 মিটার পশ্চিমে, আর একটি ভেক্টর b সমান সমান হলো 2 মিটার পশ্চিমে। তাহলে এই দুটি ভেক্টর মান এবং দিক একই, সুতরাং a সমান সমান b, অর্থাৎ a এবং b সম বা সমান ভেক্টর। একইভাবে যদি a b সমান সমান যদি 2 মিটার পশ্চিমে না হয়ে 2 মিটার পূর্বে হয়, তাহলে a সমান সমান কত হবে, -b। তাহলে এদেরকে কি বলবো আমরা, বিপরীত বা ঋণ ভেক্টর। তাহলে যদি দুটি ভেক্টরের মান সমান এবং দিক একই হয় তাদেরকে বলবো আমরা সম বা সমান ভেক্টর, এবং যদি দুটি ভেক্টরের মান একই কিন্তু দিক যদি উল্টো হয় তাহলে সেটাকে আমরা বলবো বিপরীত বা ঋণ ভেক্টর। তাহলে সম বা সমান ভেক্টর আমরা জানলাম, তারপরে বিপরীত বা ঋণ ভেক্টরও আমরা চিনলাম। এরপরে আমাদের আছে বিপ্রতীক ভেক্টর। কোন একটি ভেক্টরের মান যদি অপর একটি ভেক্টরের মানের উল্টো হয়, যেমন বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক যেমন মনে করি a একটি ভেক্টর, a সমান সমান হলো 2 মিটার পার সেকেন্ড পশ্চিমে, আর b সমান সমান হলো 1/2 মিটার পার সেকেন্ড পশ্চিমে। তাহলে এখানে দুটি বেগ নিয়েছি আমরা, একটা হলো পশ্চিমে, দুইটাই পশ্চিমে, দিক একই কিন্তু মান হলো একটা অপরের উল্টো, অর্থাৎ একটা হলো 2 আর একটা হলো 1/2। এটা হলো গুণোত্তর বিপরীত বলে থাকি আমরা। যদি এরকম হয় তাহলে a কে b এর কি বলা হবে, বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর, এই বিপ্রতীক ভেক্টর এরপরে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো সমরৈখিক ভেক্টর। সমরৈখিক ভেক্টর জিনিসটা কি, যদি দুটি ভেক্টরের দিক একই হয় বা একাধিক ভেক্টর যদি একই রেখা বরাবর কাজ চলে তাহলে তাদেরকে আমরা বলবো সমরৈখিক ভেক্টর। নির্দিষ্ট রেখা বরাবর দিক একই, তাহলে তাদেরকে বলবো আমরা সমরৈখিক ভেক্টর। আবার যদি যদি আমরা চিন্তা করি যে সমরৈখিক ভেক্টরের পরে যেটা আমরা জানি 10 নম্বরে, যদি আমরা এর পরেরটা যদি আমরা হিসাব করি যে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর যদি কতগুলো ভেক্টর একটা নির্দিষ্ট তলে কার্যকর হয়, যেমন ফ্লোরের উপর যদি কতগুলো মার্বেল ছুড়ে দিই আমরা, তাহলে সেই মার্বেলগুলোর বেগকে যদি আমরা একটা ভেক্টর হিসেবে বিবেচনা করি, সেই মার্বেলগুলো কিন্তু একটা তলে থাকবে, বিভিন্ন দিকে যেতে ছুটতে পারে কিন্তু ওই ফ্লোরে বা একটা নির্দিষ্ট তলে অবস্থান করবে। এই ধরনের ভেক্টরগুলোকে আমরা বলবো কি, সমতলীয় ভেক্টর। এই সমতলীয় ভেক্টর এরপর হলো সদৃশ ভেক্টর।
যদি দুইটি ভেক্টরের মান ভিন্ন কিন্তু দিক যদি একই হয় তাদেরকে সদৃশ ভেক্টর বলা হয়। যেমন এ সমান সমান আছে 10 মিটার পার সেকেন্ড পশ্চিম, বি সমান সমান দেয়া আছে 11 মিটার পার সেকেন্ড পশ্চিম। তাহলে দুটি ভেক্টরের দিক একই কিন্তু মান ভিন্ন। এই ধরনের ভেক্টরকে একই রকম বা একই জাতীয় দুটি ভেক্টর যদি এরকম হয় তাদেরকে কি বলবো আমরা? সদৃশ ভেক্টর। এরপর হলো বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর কোনগুলো? যদি দুটি ভেক্টরের মানও ভিন্ন হয় এবং দিকও উল্টো হয়। মান ভিন্ন এবং দিকও উল্টো, সমজাতীয় দুটি ভেক্টর। যেমন যদি আমরা ধরি এ একটি ভেক্টর 10 মিটার পশ্চিমে এবং বি একটি ভেক্টর 11 মিটার পূর্বে, তার দেখা গেল এ এবং বি ভেক্টর দুটির মান ভিন্ন, দিকও উল্টো। সুতরাং এ কে বলা হবে বি এর বিসদৃশ ভেক্টর, বি কে বলা হবে এ এর বিসদৃশ ভেক্টর, অর্থাৎ এই দুটি ভেক্টর পরস্পর বিসদৃশ ভেক্টর। তো এভাবে আরো বিভিন্ন ধরনের ভেক্টর আমাদের আছে, আমাদের বইয়ে আরো কিছু সংজ্ঞা আছে দুই একটা। তো এই ভেক্টরগুলো সম্পর্কে, এই ধরনের ভেক্টরগুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। যদি আমরা সংজ্ঞাগুলো ভালোভাবে বুঝতে পারি এবং বাসায় যদি সংজ্ঞাগুলো লিখে ফেলতে পারি খাতায় আয়ত্ত করে, যদি আমরা খাতায় লিখে এটাই আমাদের বাড়ির কাজ, যে বিভিন্ন যে সংজ্ঞাগুলো আমরা আজকে জানার চেষ্টা করেছি সেই সংজ্ঞাগুলোকে আমরা যদি বাসায় আয়ত্ত করে যদি খাতায় লিখে ফেলি তাহলে আমাদের পরবর্তী জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হবে। সবসময় মনে রাখতে হবে কাজ ফেলে রাখা কোনো কাজের কথা না, কখনোই পড়া ফেলে রাখতে নেই। বাসার যে কাজ বা যতটুকু পড়া আমরা শিখবো সেই পড়াটুকু সাথে সাথে বাসায় আদায় করে নিতে হবে বা আয়ত্ত করে নিতে হবে, তাহলে আমাদের সামনের দিকের আলোচনাগুলো আমরা বুঝতে পারবো। কারণ পদার্থবিজ্ঞান এমন একটা বিষয় যে এটা হলো বিনে সুতার মালার মতো, একটার সাথে অন্যটা সংশ্লিষ্ট। এটাকে একটা মাঝে একটা বাদ দিয়ে পরের স্টেপে যাওয়া খুব কঠিন। এজন্য প্রতিটি টপিকসে খুব ভালোভাবে আয়ত্ত করে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।